দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের সিলেবাসে আলো বা লাইটের থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় বোধহয় খুব কমই আছে। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে তো এটা লাগবেই, কিন্তু তার চেয়েও বড় কথা হলো আমাদের চারপাশের পৃথিবীকে আমরা কিভাবে দেখি তার পুরো রহস্যটাই তো এই আলোর মধ্যে লুকিয়ে আছে। একদম ঠিক বলেছ। আজ আমরা সহজ শিক্ষার এই নোটসগুলোকে ভিত্তি করে আলোর এই পুরো বিষয়টা নিয়ে একটা গভীর আলোচনা করব। আচ্ছা। মানে আমরা দেখব আলো কিভাবে কোনো পৃষ্ঠে ধাক্কা খেয়ে ফিরে আসে, যাকে বলে প্রতিফলন। তারপর দেখব আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কিভাবে বেঁকে যায়, মানে প্রতিসরণ। আর লেন্স, দর্পণ এসবও তো আছে। হ্যাঁ, আর সবশেষে দেখব এই ধর্মগুলোকে কাজে লাগিয়ে আমরা পৃথিবীকে কিভাবে আরও ভালোভাবে দেখি, বা চোখের সমস্যাই বা কিভাবে সমাধান করি। দারুণ! তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম বিষয় আলোর প্রতিফলন। আয়নার সামনে তো আমরা রোজই দাঁড়াই, কিন্তু আয়নার ভেতরে আমাদের দেখতে পাওয়ার পেছনের বিজ্ঞানটা ঠিক কি? খুব সোজা দুটো নিয়ম আছে এর পেছনে, যা পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করে। প্রথম নিয়মটা হলো, যে আলোটা এসে আয়নায় পড়ছে, যেটা আয়না থেকে ঠিকরে বেরিয়ে যাচ্ছে, হুম। আর আয়নার ওপর যে বিন্দুতে আলোটা পড়ছে সেখানে যদি আমরা একটা কাল্পনিক লম্বা দাগ বা অভিলম্ব ভাবি, এই তিনটে জিনিস সবসময় একটাই সমতলে থাকবে। ও আচ্ছা, মানে এমন হবে না যে আলোটা টেবিলের ওপরের আয়নায় পড়ল আর ছিটকে ছাদের দিকে চলে গেল। একদম, সবকিছু একটা ফ্ল্যাট সারফেসেই ঘটবে। বোঝা গেল। আর দ্বিতীয় নিয়মটা? দ্বিতীয়টা আরও সোজা। আলোটা অভিলম্বের সঙ্গে যে কোণ করে আয়নায় এসে পড়ে, ঠিক সেই কোণ করেই বেরিয়ে যায়। মানে ফিজিক্সের ভাষায় আমরা বলি, আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান। I=R, তাই তো? এক্স্যাক্টলি, I=R। এই সহজ দুটো নিয়ম মেনেই কিন্তু পৃথিবীর সমস্ত প্রতিফলন ঘটে। আর এই প্রতিফলনের ফলেই তো প্রতিবিম্ব বা ইমেজ তৈরি হচ্ছে। নোটসে দেখলাম সদ্বিম্ব আর অসদ্বিম্বের কথা বলা আছে। হ্যাঁ, এই দুটো শুনতে প্রায় একরকম লাগলেও এদের মধ্যে তো বেশ বড় পার্থক্য। বিশাল পার্থক্য। আর বিষয়টা খুব সহজ। এই যে আমরা সিনেমার পর্দায় ছবি দেখি, ওটা একটা সদ্বিম্ব বা রিয়েল ইমেজ। আচ্ছা। কারণ প্রজেক্টর থেকে আসা আলোকরশ্মিগুলো সত্যি সত্যি পর্দার উপর মিলিত হয়ে ছবিটা তৈরি করছে, মানে এটাকে পর্দায় ধরা যায়। আর অসদ্বিম্ব? এই যে আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেদের যে প্রতিবিম্ব দেখি, সেটা হলো অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। কারণ আয়নার পেছনে তো আর সত্যি সত্যি কেউ নেই। ঠিক তাই, আমাদের শুধু মনে হয় যেন রশ্মিগুলো আয়নার ভেতর থেকে আসছে। প্রতিফলিত রশ্মিগুলোকে পেছনের দিকে বাড়িয়ে দিলে তবেই তারা এক জায়গায় মেলে, তাই একে পর্দায় ফেলা যায় না। চমৎকার উদাহরণ, এটা মনে থাকবে। আচ্ছা, সাধারণ আয়না বা সমতল দর্পণের কথা তো হলো, কিন্তু আসল মজা তো শুরু হয় যখন দর্পণটা গোলীয় হয়, মানে অবতল আর উত্তল দর্পণ। ঠিক, কারণ এরা আলোকে বাঁকাতে পারে। অবতল দর্পণ মানে যার ভেতরের দিকটা চামচের মতো চাপা। সেটা সমান্তরাল আলোকে এক জায়গায় এনে মিলিয়ে দেয়, তাই এর আরেক নাম অভিসারী দর্পণ। আর উত্তল দর্পণ, যার বাইরের দিকটা ফোলা, সেটা আলোকে চারিদিকে ছড়িয়ে দেয়, তাই ওকে বলে অপসারী দর্পণ। তার মানে অবতল দর্পণ আলোকে এক জায়গায় জড়ো করে, আর উত্তল দর্পণ ঠিক তার উল্টো, আলোকে ছড়িয়ে দেয়। বেশ মজার তো। এই নোটসে অবতল দর্পণের সামনে বস্তু রাখলে যে বিভিন্ন রকম প্রতিবিম্ব তৈরি হয় তার একটা তালিকা দেওয়া আছে। পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এটা মুখস্থ করার একদম দরকার নেই, বুঝলেই হবে। ধরো বস্তুটা আয়না থেকে অনেক দূরে, অসীমে আছে, তখন তার থেকে আসা সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলনের পর দর্পণের ফোকাসে মিলিত হবে। ফলে একটা খুব ছোট প্রতিবিম্ব তৈরি হবে। একদম বিন্দুর মতো। আর সদ্বিম্ব, আর বস্তুটাকে যদি আমরা আয়নার কাছে আনতে থাকি? যত কাছে আনবে প্রতিবিম্বটা তত ফোকাস থেকে দূরে সরতে থাকবে আর আকারেও বড় হতে থাকবে। একটা বিশেষ জায়গা হলো বক্রতা কেন্দ্র বা সি। আচ্ছা। বস্তুকে ঠিক ওখানে রাখলে প্রতিবিম্বটাও ঠিক ওখানেই তৈরি হবে আর আকারও হবে একদম সমান। আর সবচেয়ে আকর্ষণীয় কেসটা তো আমার মনে হয় যখন বস্তুটাকে একদম আয়নার কাছে, ফোকাস আর মেরুর মধ্যে নিয়ে আসা হয়। ঠিক ধরেছ। একমাত্র ওই ক্ষেত্রেই অবতল দর্পণ একটা অসৎ বিম্ব তৈরি করে। তখন দর্পণের পেছনে একটা সোজা আর বস্তুর চেয়ে অনেক বড় প্রতিবিম্ব দেখা যায়। ও, দাঁতের ডাক্তাররা যে ছোট্ট আয়না ব্যবহার করেন সেটা তো এটাই তাহলে। একদম।
দাঁতর ভেতরের বড় ছবি দেখার জন্য ওটা একটা অবতল দর্পণ। শেভিং মিররও একই নীতির উপর কাজ করে। তার মানে এই বিবর্ধনের ধারণাটাই কিন্তু আরও অনেক বড় পরিসরে কাজে লাগানো হয়েছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ যেমন হাবল বা জেমস ওয়েব, সেগুলোর মূল ভিত্তিও তো এই অবতল দর্পণের ক্ষমতা। অসাধারণ সংযোগ। ঠিক তাই, ভাবা যায় দাঁত দেখার ছোট্ট আয়না আর মহাবিশ্বের রহস্য খোঁজার যন্ত্রের মূল বিজ্ঞানটা একই। আচ্ছা, অবতল দর্পণে তো এতগুলো আলাদা আলাদা কেস দেখলাম। উত্তল দর্পণেও কি এমন জটিলতা আছে? গাড়ির সাইড মিরারে তো সবসময় একই রকম ছোট ছবিই দেখি। তোমার পর্যবেক্ষণ একদম ঠিক। উত্তল দর্পণে বস্তুকে যেখানেই রাখো না কেন, প্রতিবিম্ব সবসময় দর্পণের পেছনে ছোট আকারের, সোজা আর অসৎবিম্ব হবে। ও, তাই নাকি? সব সময়? হ্যাঁ, সব সময়। এই কারণেই তো গাড়ির রিয়ার ভিউ মিরর হিসেবে এটা ব্যবহার করা হয়। কারণ এটা অনেক বড় একটা এলাকার ছবিকে ছোট করে চালকের চোখের সামনে তুলে ধরে। নিরাপত্তা অনেক বেড়ে যায়। তাহলে আমরা দেখলাম আলো যখন কোনো কিছুতে বাধা পেয়ে ফিরে আসে তখন কি ঘটে। কিন্তু আলো যদি ফিরে না এসে কাঁচ বা জলের মতো কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে চলে যায়, তখনই তো প্রতিসরণ হয়। ঠিক, প্রতিসরণ মানে হলো আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢোকার সময় তার পথটা একটু বেঁকে যায়। এর কারণটা খুব সাধারণ। বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন। আচ্ছা। যেমন আলো যখন বাতাস থেকে জলে ঢোকে তখন তার স্পিড কমে যায় আর সে অবিলম্বের দিকে একটু বেঁকে যায়। জলের গ্লাসে স্ট্র রাখলে যেটাকে বাঁকা দেখায় সেটা তো এই জন্যেই। একদম। আমি ছোটবেলায় প্রথমবার যখন জলের গ্লাসে স্ট্র রেখে দেখেছিলাম ওটা বেঁকে গেছে, আমি ভেবেছিলাম স্ট্রটাই হয়তো বাঁকা। পরে ফিজিক্স পড়ে বুঝলাম দোষটা স্ট্রয়ের নয়, আলোর। হ্যাঁ, ঠিক। আর আলো যখন জল থেকে আবার বাতাসে বেরিয়ে আসে তখন তার স্পিড আবার বেড়ে যায় আর সে অভিলম্ব থেকে দূরে সরে যায়। আর এই বেঁকে যাওয়ার পরিমাণটা তো স্নেলের সূত্র দিয়ে মাপা হয়, তাই না? হ্যাঁ, বিজ্ঞানী স্নেল একটা দারুণ সম্পর্ক খুঁজে বের করেন। তিনি বলেন দুটো নির্দিষ্ট মাধ্যমের জন্য আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা সবসময় একই থাকবে। আর এই ধ্রুবকটাই হলো প্রতিসরাঙ্ক। ঠিক, প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সোজা কথায় প্রতিসরাঙ্ক আমাদের বলে দেয় একটা মাধ্যমের তুলনায় অন্য মাধ্যমে আলো কতটা বেশি বা কম বাগবে। এই প্রতিসরাঙ্ক কি সবসময় একই থাকে? মানে জলের প্রতিসরাঙ্ক কি সবসময় এক? না, এখানে একটা মজার ব্যাপার আছে। এই প্রতিসরাঙ্ক কিন্তু মাধ্যমের তাপমাত্রার ওপরও নির্ভর করে। যেমন গরম বাতাসের প্রতিসরাঙ্ক ঠান্ডা বাতাসের চেয়ে কম হয়। ও আচ্ছা। তাই খুব দরন দিনে মরুভূমিতে বা পিচের রাস্তায় যে মরীচিকা দেখা যায় তার পেছনেও কিন্তু আলোর প্রতিসরণের এই ধর্মই কাজ করে। বাহ, এটা তো দারুণ একটা তথ্য। আচ্ছা, একটা কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো গেলে কি হয়? নোটস অনুযায়ী আলোটা সোজা বেরিয়ে যায়, কিন্তু একটু পাশ থেকে সরে যায়। ঠিক, কারণ স্ল্যাবে দুবার প্রতিসরণ হয়। প্রথমে বাতাস থেকে কাঁচে ঢোকার সময় অভিলম্বের দিকে বেঁকে যায় আর তারপর কাঁচ থেকে বাতাসে বেরোনোর সময় অভিলম্ব থেকে ততটাই দূরে সরে যায়। ফলে শেষের নির্গত রশ্মিটা আপতিত রশ্মির সমান্তরাল থাকে। হ্যাঁ, সমান্তরাল থাকে কিন্তু একই লাইনে থাকে না। এই সরে যাওয়াকে বলে পার্শ্বসরণ। তাহলে দর্পণে প্রতিফলন আর কাঁচের স্ল্যাবে প্রতিসরণ দেখলাম। এবার যদি এই দুটো ধারণাকে মিলিয়ে দিই, তাহলেই কি আমরা লেন্সের জগতে পৌঁছে যাব? একেবারে। লেন্স হলো এমন একটা স্বচ্ছ মাধ্যম যার অন্তত একটা তল গলীয়। দর্পণের মতোই লেন্সও দুরকমের, উত্তল আর অবতল। তবে এখানে আলোর প্রতিসরণ নয়, প্রতিসরণ হয়। আর কাজের দিক থেকেও কি মিল আছে? যেমন অবতল দর্পণ আলোকে এক জায়গায় মেলায়। খুব ভালো পয়েন্ট। হ্যাঁ, এখানেও মিল আছে। উত্তল লেন্স যা মাঝখানে মোটা আর ধারে সরু, সেটা অবতল দর্পণের মতো কাজ করে। এটিও সমান্তরাল আলোকে প্রতিসরণের পর এক বিন্দুতে মিলিয়ে দেয়। তাই উত্তল লেন্সকে বলে অভিসারী লেন্স। আর অবতল লেন্স তাহলে উত্তল দর্পণের মতো? একদম। অবতল লেন্স যা মাঝখানে সরু আর ধারে মোটা, সেটা উত্তল দর্পণের মতো আলোকে ছড়িয়ে দেয়। তাই একে অপসারী লেন্স বলে। তার মানে উত্তল লেন্স দিয়েও অবতল দর্পণের মতো বিভিন্ন ধরনের প্রতিবিম্ব তৈরি করা সম্ভব। হ্যাঁ, নিয়মগুলো প্রায় একই। যেমন আমরা যে আতশ কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ছোট জিনিসকে বড় দেখি, সেটা আসলে একটা উত্তল লেন্স। আচ্ছা। যখন আমরা বস্তুটাকে লেন্সের খুব কাছে আনি, মানে ফোকাসের মধ্যে, তখন লেন্সের একই দিকে একটা বড়, সোজা
আর অসৎ বিম্ব তৈরি হয়। আর এই লেন্স তো আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ। চশমা থেকে শুরু করে ক্যামেরা, সব জায়গায় তো লেন্সের ব্যবহার। একদম। মানুষের চোখের দুটো সাধারণ ত্রুটি, হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া আর দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, সংশোধনের জন্য লেন্স অপরিহার্য। মায়োপিয়াতে তো দূরের জিনিস ঝাপসা লাগে, তাই না? হ্যাঁ, কারণ চোখের লেন্স আলোকে রেটিনার আগেই ফোকাস করে ফেলে। এই অতিরিক্ত বাঁকানোকে কমানোর জন্য একটা অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয়। যেটা আলোকে একটু ছড়িয়ে দিয়ে ঠিক জায়গায় ফেলতে সাহায্য করে। ঠিক। আর দীর্ঘদৃষ্টিতে ঠিক এর উল্টোটা হয়। কাছের জিনিস দেখতে সমস্যা হয়, কারণ চোখের লেন্স আলোকে ঠিকমতো বাঁকাতে পারে না। তাই একটা উত্তল লেন্সের চশমা ব্যবহার করা হয়। অসাধারণ! আলোর এই বেঁকে যাওয়া সহজ নিয়মটা কাজে লাগিয়ে কত বড় সমস্যার সমাধান করা যায়। আচ্ছা, এতক্ষণ আমরা আলোর পথ নিয়ে কথা বললাম, কিন্তু আলোর নিজেরও তো একটা চরিত্র আছে, মানে ওর রং। হুম। আমার ছোটবেলা থেকেই একটা প্রশ্ন মাথায় ঘুরত, আর আমি নিশ্চিত অনেকেরই ঘোরে। আকাশের রং নীল কেন? মহাকাশ তো কালো। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে এমন কি আছে যে সূর্যের সাদা আলোটা এখানে এসে নীল হয়ে যায়? খুব সুন্দর প্রশ্ন। এর উত্তরটা লুকিয়ে আছে আলোর আরও দুটি চমৎকার ঘটনার মধ্যে: বিচ্ছুরণ আর বিক্ষেপণ। প্রথমে বিচ্ছুরণের কথা বলি। আচ্ছা। আমরা জানি সূর্যের সাদা আলো আসলে 7টা রঙের মিশ্রণ: বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা আর লাল, মানে বেনিয়াসহ কলা। হ্যাঁ। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো গেলে সেটা এই 7টা রঙে ভেঙে যায়। একেই বলে বিচ্ছুরণ বা ডিসপারশন। কিন্তু এটা কেন হয়? প্রিজমের ভেতরে এমন কি আছে? আসলে প্রিজমের কাচের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা রঙের আলোর বেগ সামান্য আলাদা হয়। লাল আলোর বেগ সবচেয়ে বেশি, তাই সে সবচেয়ে কম বাঁকে, আর বেগুনি আলোর বেগ সবচেয়ে কম। তাই সে সবচেয়ে বেশি বাকি। ঠিক, এই বেগের পার্থক্যের জন্যই ওরা আলাদা হয়ে যায়। রামধনু তৈরি হওয়ার পেছনেও কিন্তু বৃষ্টির কণার মধ্যে আলোর এই বিচ্ছুরণই কাজ করে। বেশ, তাহলে বিচ্ছুরণে আলো রঙে ভেঙে যায়, কিন্তু আকাশ নীল হওয়ার কারণ তো এটা নয়। না, তার জন্য আমাদের দ্বিতীয় ঘটনাটা বুঝতে হবে: বিক্ষেপণ বা স্ক্যাটারিং। র্যালের সূত্র অনুযায়ী বায়ুমণ্ডলে যে কোটি কোটি ধুলো আর গ্যাসের কণা ভেসে বেড়াচ্ছে, সেগুলোর সাথে ধাক্কা খেয়ে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এটাকে একটু সহজ করে বোঝালে কেমন হয়? অবশ্যই। র্যালের সূত্রটাকে সহজভাবে ভাবতে পারো একটা এবড়োখেবড়ো আস্তার মতো, যার ওপর দিয়ে তুমি একটা ছোট সাইকেল, ধরো নীল আলো, আর একটা বড় ট্রাক মানে লাল আলো পাঠাচ্ছ। আচ্ছা। কোনটা বেশি ধাক্কা খাবে আর ছিটকে যাবে? অবশ্যই ছোট সাইকেলটা। বায়ুমণ্ডলের কণাগুলো ওই রাস্তার মতো, আর নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় সেটা ছোট সাইকেলের মতো বেশি ধাক্কা খেয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। বুঝেছি। তাহলে দিনের বেলায় সূর্যের আলো যখন আমাদের বায়ুমণ্ডলে ঢোকে, তখন নীল আলোটা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে আর পুরো আকাশটাকে নীল রঙে ভরিয়ে দেয়। আর সেই ছড়িয়ে পড়া আলোই আমাদের চোখে আসে। একেবারে নিখুঁত। আর এই একই যুক্তি দিয়ে কিন্তু সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ কেন লালচে দেখায় সেটাও ব্যাখ্যা করা যায়। সেটা কিভাবে? সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্য থাকে দিগন্তের কাছে। তখন সূর্যরশ্মিকে অনেক বেশি বায়ুমণ্ডল পেরিয়ে আমাদের চোখে আসতে হয়। পথটা লম্বা হয়ে যায়। হ্যাঁ, এই লম্বা পথ আসার সময় ছোট সাইকেলের মতো নীল আর বেগুনি আলো প্রায় পুরোটাই ধাক্কা খেয়ে এদিক ওদিক ছড়িয়ে যায়, আমাদের চোখ পর্যন্ত পৌঁছতেই পারে না। কিন্তু বড় ট্রাক, মানে লাল আলো? অর্থাৎ বেশি তরঙ্গদৈর্ঘ্যের লাল বা কমলা আলো কম ধাক্কা খেয়ে প্রায় সোজাসুজি আমাদের চোখে এসে পৌঁছায়, তাই আকাশকে তখন লাল বা কমলা দেখায়। বাহ! তার মানে একই ঘটনা, আলোর বিক্ষেপণ, দিনের বিভিন্ন সময়ে আকাশকে ভিন্ন ভিন্ন রং দিচ্ছে। তাহলে আজ আমরা আলোর প্রতিফলন থেকে শুরু করে প্রতিসরণ, লেন্স, দর্পণ আর শেষ পর্যন্ত আকাশ কেন নীল, সেই পর্যন্ত একটা সম্পূর্ণ যাত্রা করলাম। এই ধারণাগুলো পরিষ্কার থাকলে মাধ্যমিক পরীক্ষায় উত্তর লেখা যে শুধু সহজ হবে তাই নয়, চারপাশের পৃথিবীকে দেখার একটা নতুন দৃষ্টিকোণও তৈরি হবে। মূল কথাটা হলো, আলো কয়েকটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এই নিয়মগুলো বুঝতে পারলেই আলোর বিভিন্ন প্রাকৃতিক এবং কৃত্রিম ঘটনাকে খুব সহজে ব্যাখ্যা করা সম্ভব। প্রতিফলন, প্রতিসরণ থেকে শুরু করে লেন্সের কার্যকারিতা সবই এই মৌলিক সূত্রের ওপর ভিত্তি করে তৈরি। এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই।
এই পুরো আলোচনায় আমরা আলোর তরঙ্গ ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন ঘটনা বুঝলাম, আলোর বেঁকে যাওয়া, ছড়িয়ে পড়া, এইসব। ঠিক। কিন্তু আলোর আরও একটি ধর্ম আছে, সেটি হলো কণা ধর্ম, যেখানে আলোকে শক্তির ছোট ছোট প্যাকেট বা ফোটন হিসেবে ভাবা হয়। ভেবে দেখা যেতে পারে আলোর এই কণা ধর্ম ব্যবহার করে কোন কোন আধুনিক প্রযুক্তি, যেমন সোলার প্যানেল যা বিদ্যুৎ তৈরি করে বা ডিজিটাল ক্যামেরার সেন্সর যা ছবি তোলে, সেগুলো তৈরি করা সম্ভব হয়েছে।